এক বছরও পেরোয়নি, আরজি করের ভয়াবহতা ফিরল শিক্ষাক্ষেত্রে। ফের একবার নিজের শিক্ষাক্ষেত্রে গণধর্ষণের অভিযোগ করছেন আইন কলেজের পড়ুয়া। 3 ঘন্টারও বেশি সময় ধরে চলল পাশবিক নির্যাতন। আর এই ঘটনা সেই পুরনো চেনা প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে। মূল অভিযুক্ত শাসক নেতা বলেই কি তার এতটা প্রভাব? একজন প্রাক্তনী কলেজের মধ্যে কিভাবে কার্যত ভয়ের রাজত্ব কায়েম করে থাকেন? সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিরোধীরা। সামাজিক ব্যাধি বলে দায় এড়ানোর চেষ্টায় শাসক দল। কলকাতার বুকে যখন এই নারকীয় ঘটনা ঘটছে, মুখ্যমন্ত্রী রথযাত্রা উপলক্ষে তখন দীঘায়, আর সেই রথের রশিতে কিভাবে রাজনীতির টান পড়লো এই আলোচনায় তাও দেখাবো। কিন্তু শুরুতে আজকের বিষয়। খাস কলকাতায় কলেজে ছাত্রীর গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রাক্তন পড়ুয়া তৃণমূল কর্মী সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি, বর্তমানে তৃণমূল কর্মী। আমি এই মুহূর্তে খবর পাচ্ছি থানার সামনে নতুন করে বিক্ষোভ। আমি একবার সেই ছবিটা সরাসরি দেখাবো। থানার সামনে নতুন করে বিক্ষোভ। আপনারা জানেন যে এসএফআই এবং ডিওয়াইএফআই এর বিক্ষোভকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল, রক্ত ঝরেছিল। নতুন করে থানার সামনে বিক্ষোভ জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগে এসএফআই এবং ডিওয়াই এর বিক্ষোভ থানার সামনে, তার আগে বিজেপি এবং কংগ্রেস বিক্ষোভ দেখায়। অন্যদিকে যে ছবি দেখা গেছিল কলেজের গেটের সামনে এআইডিএসও এবং এসএফআই এর বিক্ষোভের ছবি, তার মধ্যে আপনারা জানেন যে কসবায় থানার সামনে যে ঘটনা ঘটেছে, পুলিশের বিরুদ্ধে কার্যত নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শিক্ষাক্ষেত্রগুলিতে যেভাবে মহিলাদের নিরাপত্তা বারবার ভুলুণ্ঠিত হচ্ছে, এই অভিযোগ তুলে থানার সামনে বিক্ষোভ দেখায় প্রথমে কংগ্রেস, বিজেপি, তারপরে একেবারে এসএফআই এবং ডিওয়াইএফআই। দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। একেবারে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন কলেজের সামনে থেকে, এবং থানার সামনে থেকে রয়েছেন ময়ূখ ঠাকুর চক্রবর্তী। এই মুহূর্তে খবর পাচ্ছি যে ফরেনসিক এক্সপার্ট, ফরেনসিক বিশেষজ্ঞদের দল তারা কলেজে এসে পৌঁছেছে। কৃষ্ণেন্দু অধিকারী আরো বিস্তারিত বলতে পারবেন। একদমই তাই। কিছুক্ষণ আগে, মিনিট 10 আগে ফরেনসিক টিম কলেজের ভেতরে এসে পৌঁছেছে। আমি কলেজের ভেতরের ছবিটা আমাদের ক্যামেরা পার্সন বিশ্বজিৎ শাহকে একটু দেখাতে বলবো। যে আজকে কিছুক্ষণ আগে কলেজের মধ্যে পুলিশ ঢোকে, এবং পুলিশ ঢুকে বিষয়টা তদন্ত শুরু করে। অ্যাডিশনাল পুলিশ কমিশনার এবং এখানকার যে দায়িত্বপ্রাপ্ত ডিসি, তার নেতৃত্বে পুলিশ ফোর্স এসছেন, এবং কসবা থানার পুলিশ অফিসাররাও রয়েছেন, এবং তারা তদন্ত করে দেখছেন, এবং কলেজের ভেতর তারা ঢুকেছেন। আমরা যে ছবিটা এবং যে ঘরটা বন্ধ করে দেওয়া হয়েছে, সিল করে দেওয়া হয়েছে, আমরা দেখছি সেটা হচ্ছে ইউনিয়ন রুম। এই ইউনিয়ন রুমেই শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল, এমনটাই লিখিতভাবে লিখেছেন ওই ছাত্রী। এবং সেই ইউনিয়ন রুম কার্যত গত 8 বছর ধরে ইলেকশনই গোটা কলেজগুলোতে হচ্ছে না, সেখানে ইউনিয়ন রুমের এই দাপট কি করে থাকে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। যে তৃণমূল ছাত্র পরিষদ দাবি করছে যে তারা তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে তিনি যুক্ত নন, তিনি কিভাবে তাহলে ইউনিয়ন রুমে থাকেন? এবং তৃণমূল ছাত্র পরিষদের যিনি ছাত্র নেতা ছিলেন তিনি, তারপরে আমরা পুলিশের অ্যাক্টিভিটি লক্ষ্য করছি, আমরা দেখছি এদিকে অ্যাডিশনাল পুলিশ কমিশনার তিনি বাইরে আসছেন, ডিসি তিনিও বাইরে আসছেন, ফরেনসিক তারা ভেতরে ঢুকেছেন। কি যা বলার আছে ডিসি বলবে আপনাদেরকে, ঠিক আছে? আমাকে যেতে দিন। সন্তোষ পান্ডে অ্যাডিশনাল সিপি, তিনি কার্যত কিছু না বলেই চলে যাচ্ছেন। আমরা দেখছি সে ছবি, তিনি না বলেই কলেজ থেকে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু ঘটনা ঘটার আগে পর্যন্ত তারা বিষয়টা জানতে পারছেন না, এবং তারা কি বিষয়টা সেটা আমরা ডিসি বলছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সন্তোষ পান্ডে তিনি বেরিয়ে গেলেন কিছু না বলেই, এবং তিনি বললেন যে ডিসি বলবেন, কিন্তু ডিসি এখনো বেরোননি। তারপর তার থেকে জানা যাবে। কিন্তু যেটা বলছিলাম যে ফরেনসিক টিম ভেতরে এখনো আছেন, ভেতরে তারা বিষয়টা পর্যালোচনা করছেন, এবং যে ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া আছে সেই ইউনিয়ন ইলেকশন 8 বছর ধরে বন্ধ, তার মধ্যে ওই প্রাক্তন ছাত্র নেতা তিনি কি করছিলেন, এবং তিনিই বা কেন তার অবারিত গতি ইউনিয়ন রুমে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে। সব মিলিয়ে প্রশ্ন নিঃসন্দেহে উঠছে, তার কারণ একজন প্রাক্তন পড়ুয়া শুধু নয়, তিনি প্রাক্তন সেখানকার টিএমসিপি তিনি সভাপতি ছিলেন। প্রাক্তন হয়ে যাওয়ার পরও এতটা দাপট কলেজের মধ্যে, অভিযোগপত্রে অভিযোগ কাহিনী লিখছেন, কার্যত ভয়ের রাজত্ব তিনি কায়েম করে রেখেছিলেন। সেটা হচ্ছিল কিভাবে? সরাসরি ময়ূখের সঙ্গে কথা বলবো। আমি একবার ঘটনাক্রমটা তোমার থেকে জানতে চাইছি, যেটাকে কেন্দ্র করে আজকে ধুন্ধুমার পরিস্থিতি কসবা থানার সামনে হলো। দেখো সুব্রজিৎ, ঘটনাক্রম গত পরশুদিন সন্ধ্যে 7:30 থেকে শুরু।
অভিযোগকারিণী ছাত্রী তিনি যে এফআইআর করেছেন তাতে তিনি পরিষ্কার করে লিখছেন রাত 7:30 থেকে রাত 10:30টার কিছু পর প্রায় 3 ঘন্টারও বেশি সময় তাকে কনফাইন করে আটকে রেখে তার উপরে এই যৌন নির্যাতন চালানো হয়েছে। গণধর্ষণের মতো মারাত্মক অভিযোগ তিনি করছেন এবং আমরা বারবার করে যেটা বলছি যে গণধর্ষণের যে ডেফিনেশন তাতে দুজন বাকি যে কো অ্যাকিউজড যারা রয়েছেন মনোজিৎ ছাড়া তারা কিন্তু কার্যত মনোজিৎকে হেল্প করেছেন তিনি যাতে শারীরিক নির্যাতন চালাতে পারেন। ঠিক সেই কারণেই 3 জনের এগেনস্টে একই সেকশনে কেস হয়েছে গ্যাংরেপ। গত পরশুদিন সন্ধ্যে 7:30 থেকে রাত 10:30টার কিছু পর অবধি গোটা ঘটনা। গতকাল বিকেল 4টের পর অফিসিয়ালি কসবা থানায় এফআইআর রেজিস্টার্ড হয়। এরপর কসবা পুলিশের আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেন। রাত 8টার কিছু পরে দুজন অভিযুক্তকে প্রথমে তারা অ্যারেস্ট করেন, আর একজনকে রাত 12:30টার কিছু পরে তারা গ্রেফতার করে আজকে সকাল সকাল কোর্টে প্রডিউস করেছেন এবং 4 দিনের পুলিশ হেফাজত ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা পেয়েছেন। কিন্তু বেশ কিছু জিনিস নিয়ে প্রশ্ন উঠছে। এক হচ্ছে কলেজের ভেতরে সিসিটিভি ক্যামেরা যেগুলো রয়েছে সেগুলো পুলিশ আধিকারিকরা সিজ করেছেন, সেই সিসিটিভি থেকে পুলিশ আধিকারিকরা কি পান সেটা দেখার। আর 2 হচ্ছে একটা মোবাইল ফোন, 3খানা মোবাইল ফোন পুলিশ সিজ করেছে 3 জন অভিযুক্তের। কারণ একটা অভিযোগ সামনে এসেছে শুভ্রজিৎ, সেটাও মারাত্মক। যেই শারীরিক নির্যাতন চালানোর সময় অভিযুক্ত মনোজিৎ সে ভিডিওতে ওই তরুণীর ছবি তোলে এবং তোলার পর নির্যাতন চালিয়ে উল্টে তরুণীকে আবার ব্ল্যাকমেল করে বলে যে এই ছবি যদি কোনোদিন সামনে চলে আসে, অ্যাডমিনিস্ট্রেশন বা কলেজ কর্তৃপক্ষ যদি জানতে পারে তাহলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবেন, এরকম মারাত্মক হুমকিও সে দেন এবং অভিযোগকারিনী সেটা এফআইআরে উল্লেখও করেছেন। এখন তদন্তকারী আধিকারিকদের কাছে প্রথম চ্যালেঞ্জ যাতে এই ধরনের ফুটেজ কোনোভাবেই ভাইরাল না হয়। ঠিক সেই কারণেই পুলিশের দাবি যে তারা 3খানা ফোন প্রাথমিকভাবেই সিজ করে রেখে দিয়েছেন। এখন বেশ কিছু জিনিস নিয়ে প্রশ্ন উঠছে। কৃষ্ণেন্দু যেমনটা বলছিল যে এরা অ্যাক্সেস পায় কি করে, প্রাক্তন ছাত্র কলেজে আসতেই পারে বিভিন্ন কারণে, কিন্তু তার কলেজে এই প্রভাব, কলেজের গভর্নিং বডির অনুমোদনে সে কলেজে অস্থায়ী কাজ করছে, এতটা অনুমোদন এবং কলেজের মধ্যে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন থেকে শুরু করে সেখানে তার নাম এবং তার অত্যাচারের সময় বাকিরা কার্যত চুপচাপ থাকলেন। কলেজ কর্তৃপক্ষ বলছেন আজকে তারা বলছেন যে তারা গতকাল জেনেছেন, আগামী সোমবার মিটিং করবেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কলেজের মধ্যে নারকীয় ঘটনা ঘটে গেল, কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, কলেজের সিকিউরিটি গার্ড তারা কোথায় ছিলেন? তারা ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে পারলেন না কেন? তারা সেই সময়ই গত পরশুদিন রাতে কেন পুলিশকে জানালেন না? পরশুদিন রাতে গিয়ে কেন পুলিশ আধিকারিকরা এই অভিযুক্তদের গ্রেফতার করলো না? তাহলে কি শুধুমাত্র ইনফ্লুয়েন্সিয়াল হওয়ার কারণেই তারা এই ইমিউনিটি পেয়েছেন? এই প্রশ্ন উঠছে সুব্রজিৎ। ডেফিনেটলি এই প্রশ্নটা উঠছে যে যেদিন ঘটনা ঘটলো সেই দিনই কেন অভিযোগ জানানো হলো না কলেজ কর্তৃপক্ষের তরফে, সেই দিনই কেন পুলিশের তরফে অভিযোগ জানানো হলো না এবং কোনো ব্যবস্থা পুলিশ নিতে পারলো না? তার কারণ পুলিশ গ্রেফতার করেছে গতকাল রাতে। আমি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের কাছে আসবো আরজি করের প্রসঙ্গটা উত্থাপন করে, তার কারণ এই আরজি করের অরিন্দম দা আপনার মনে থাকবে যে নিরাপত্তার কি হাল আরজি করের ঘটনা প্রশ্ন বড় করে সামনে এনে দাঁড় করিয়েছিল, যার জন্য সুপ্রিম কোর্টে পর্যন্ত হাসপাতালগুলিতে, সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে নিরাপত্তার কি হাল তার একটা তথ্য পর্যন্ত রাজ্যকে দিতে হয়েছিল। আমি বলছি হাসপাতাল কেন, এই যে কলেজগুলোতে একটা কলেজে ছবি সামনে এসছে, ভাইস প্রিন্সিপাল বলছেন একজন মাত্র পার্মানেন্ট সিকিউরিটি গার্ড, 2 জন প্রাইভেট, তিনিও ছিলেন না। আমি বলছি গার্ডের রুমের মধ্যে গিয়ে এই ধরনের ঘটনা 3 ঘন্টা ধরে ঘটাচ্ছে একজন প্রাক্তন টিএমসিপির নেতা বা কর্মী, এইখানে গিয়ে 250 মিটার দূরে হচ্ছে কসবা থানা, কেউ কিছু টের পাচ্ছে না। দেখুন, প্রথম লেখা আছে হচ্ছে মনোজিৎ মিশ্র ইজ ইন আওয়ার হার্ট, টিম এম। কি অসাধারণ! আপনারা আজকে আরজিকর ইস্যু নিয়ে বলছেন। দীর্ঘদিন ধরে আমি বলে আসছি যে আরজিকর ইস্যু হচ্ছে প্রি প্ল্যান্ড অ্যান্ড অর্গানাইজড হইতে মার্ডার। আমি আপনাকে বলছি আজকে জয়েন্ট সিপি জয়েন করেছে ওখানে, আপনার বোধহয় মনে আছে ওইখানে পুলিশ কমিশনার গিয়েছিল, তারপরে কি আপনারা দেখছেন? আমি আপনাকে আরও একটা কথা বলছি যে আমরা গর্বে বুক ভরে গেছিল যে 1 এপ্রিল 2024 ভারতের ন্যায় সংহিতা ক্যালকাটা পুলিশ 200 কেস করেছিল, 200। আজকে আমার মাথা নত হয়ে যাচ্ছে কেন বলুন তো? যে ভারতীয় ন্যায় সংহিতায় রয়েছে 66, 65-এ দেখুন যে ওখানে আজকে রেপ কেস এবং মার্ডার কেসে মহিলাদের বিরুদ্ধে যে অভিযোগকারী সেখানে শাস্তি নিশ্চিত করতে হবে। একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, মুখ্যমন্ত্রী আমি দেখলাম কালীগঞ্জে যেভাবে নাকি আজকে ভর্ৎসনা করেছে, সিরিয়াস অ্যাকশন নিতে হবে সুন আফটার দিস ইনসিডেন্ট। আজকে আরজিকর সুপার স্পেশালিটি হসপিটালের পরে আজকে বলুন ল কলেজের ভিতরে আজকে এত বড় ঘটনা ঘটে কি করে? আপনাকে একটা কথা বলছি দাদা, জানেন তো
আমার দুঃখে বুকটা ফেটে যায়। এই সমস্ত কলেজের ইউনিয়নের ছেলেগুলো এরা আইএস হতে যাচ্ছে না, এরা আইপিএস হতে যাচ্ছে না, এরা কিন্তু আজকে শুভ্রাংশু শুক্লা হতে যাচ্ছে না, এরা আজকে হতে যাচ্ছে হচ্ছে কি অনুব্রত মণ্ডল, এরা হতে যাচ্ছে হচ্ছে কি শাহজাহান শেখ। কারণ এরা জানে যে এই মাদুলিটা পড়লে যা করি আমাদের কিছু করার ক্ষমতা নেই। আজকে আমি থ্যাঙ্কস জানাই এই মেয়েটিকে, আজকে যে সাহসিকতা নিয়ে কমপ্লেন করেছে, থ্যাঙ্কস জানাই, ইনস্ট্যান্টলি 3 জনকে অ্যারেস্ট করেছে। কিন্তু আপনি আমাকে বলুন তো, সায়েন্টিফিক এক্সপার্ট এবং মেডিকেল এক্সপার্ট, ইমিডিয়েট যেটা দরকার, মেডিকেল যেটা ইমিডিয়েট দরকার, এই সমস্ত যদি না করে, যেভাবে এভিডেন্সকে লোপাট করে দিয়েছিল আরজি করে। না বলছি আমি বলছি অরিন্দম, আপনি বলছি এই আশঙ্কা আপনি সমানভাবে এক্ষেত্রেও করছেন? ঠিক যেমনভাবে প্রমাণ লোপাটের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, রাজ্য পুলিশের বিরুদ্ধে বিরোধীরা বারে বারে তুলেছিল, আপনার এই আশঙ্কাটা কেন হচ্ছে এই ঘটনার পুনরাবৃত্তি এই কলেজেও হবে? বিগত দিনের যে ইতিহাসগুলো আমরা দেখতে পাচ্ছি, from my practical experience now as per the direction of Calcutta High Court, যেভাবে নাকি আজকে তদন্ত করেছে স্টেট পুলিশ এবং সিআইডি, আজকে 40খানা কেস আজকে কেন্দ্রীয় সংস্থাকে কেন দিয়েছিল? 400 জন অ্যারেস্ট হয়েছিল কেন? নিশ্চয়ই আজকে আমি আশা করব যে এই কেসটা অন্ততপক্ষে তারা ভালোভাবে তদন্ত করে শেষ করছি। কাস্টডি ট্রায়াল এবং আজকে উইটনেস প্রোটেকশন সিস্টেম, কাস্টডি ট্রায়াল করে কনভিকশন করাতে হবে এবং তার জন্য উইটনেস প্রোটেকশন দরকার। তার জন্য তাদেরকে সাক্ষী, আজকে যে কমপ্লেন করেছে যে ভিকটিম, সে যদি মার্ডার হয়ে যায়, ভাই সব শেষ, সব শেষ। আমি বলছি ঘটনাটা যে ঘটাচ্ছে, মূল যে অভিযুক্ত সে হচ্ছে পেশায় আইনজীবী, আইন কলেজের একজন প্রাক্তনী, এবং যার সঙ্গে এই অত্যন্ত পাশবিক জঘন্য নৃশংস ঘটনা ঘটাচ্ছে সে হচ্ছে আইনের পড়ুয়া। আইন কলেজে আইনের শিক্ষা যারা নিচ্ছেন তাদের সঙ্গে প্রাক্তন আইনের পড়ুয়া থেকে আইনজীবী যদি এই ধরনের ঘটনা ঘটান, এবং এই রকম মনোজিৎ মিশ্রর মতন যে অভিযোগ সামনে এসেছে, প্রশ্ন উঠছে এখানে যে নেপথ্যে তাহলে শাসক দলের হাত মাথার ওপরে ছিল, যে কারণে এই ব্যক্তির নাম সুপারিশ করা হয় এবং সঙ্গে সঙ্গে তিনি এখানকার অস্থায়ী কর্মীর চাকরিটা পেয়ে যান। নেপথ্যে কি রয়েছে, কোনো দিন কি সামনে আসবে? এই মুহূর্তে খবর পাচ্ছি কসবা থানার সামনে পৌঁছে গিয়েছে বিজেপি। এসএফআই ডিওয়াইএফআই এর পর এবার কসবা থানার সামনে বিজেপির বিক্ষোভ। ঠিক যেমন ভাবে আরজি করের ঘটনার সময় যেভাবে দেখা গেছিল একের পর এক বিরোধী রাজনৈতিক দল তারা রাস্তায় নামতে শুরু করেছিল, সরাসরি বিজেপির বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন। ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, আমরা দফায় দফায় দেখছি আজকে প্রতিবাদ চলছে এবং সেই প্রতিবাদে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল দফায় দফায় সামিল হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ বিজেপির যুব মোর্চা তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং ইন্দ্রনীল খান নেতৃত্বে এই মুহূর্তে তারা এসে উপস্থিত হয়েছেন এবং আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে তারা অবস্থান করে এই মুহূর্তে কসবা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন। টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন, রীতিমতো দেখতে পাচ্ছ যে টায়ার নিয়ে প্রস্তুতি চলছে এবং যে দাবিতে আজকে বিক্ষোভ হচ্ছে যে এভাবে একটি শিক্ষাঙ্গনে কিভাবে একজন ছাত্রী তাকে গণধর্ষণ করা হলো, পুলিশি পদক্ষেপ নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং তাদের সঙ্গে গ্রেফতারের পরে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন এবং তাদেরকে যেভাবে প্রশাসনের পক্ষ থেকে যেন কোনো রকম তাদেরকে এই ঘটনা যেন চাপা দেওয়ার চেষ্টা না হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেখতে পাচ্ছ আজকে দফায় দফায় সকাল থেকে বিক্ষোভ হচ্ছে এই কসবা থানার বাইরে। যখন এই ঘটনা সর্বসমক্ষে আসে তারপরে এআইডিএসও, এসএফআই, আবার এখন দেখা যাচ্ছে যে বিজেপির যে যুব মোর্চা তারা কিন্তু এখানে টায়ার জ্বালিয়ে কসবা থানার বাইরে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং রীতিমতো এর আগে আমরা দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু পুলিশের সংঘর্ষ এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, স্লোগানিং করছেন যে এই সরকার তারা চান, অর্থাৎ প্রশাসনের ভূমিকায় আঙুল তুলে তারা টায়ার জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ প্রদর্শন হয়েছে। তাকে জিজ্ঞেস করবো দেখুন, ছেলে মেয়েদেরকে আমাদের বাড়ির বাবা মারা অনেক নিজ ভয়ে পাঠায় কলেজে পড়াশোনা করানোর জন্য। তারা সেখানে পড়াশোনা করবে, তারা সেখানে নিশ্চিন্তে পাঠায়। কিন্তু দুর্ভাগ্য, মেডিকেল কলেজে যেরকম আরজি কর মেডিকেল কলেজে আমাদের বোন অভয়াকে নির্মমভাবে তাকে অত্যাচার করে হত্যা করা হলো, আর এখানে খাস কলকাতার বুকে এবার কসবা ল কলেজের মধ্যে একজন আইনের স্টুডেন্ট, তাকে এক স্টুডেন্ট তৃণমূল কংগ্রেস নেতা তার সাকরেত বাকরেতদের নিয়ে রাতের অন্ধকারে হত্যা করে বেড়ায়, তাকে সাকরেত বাকরেতকে তাকে মিলে একজন আইনজীবীর
একেবারে এই প্রশ্নটা সঙ্গত কারণে উঠবে যে যেটা সেটা হসপিটাল হোক, কর্মক্ষেত্র হোক বা শিক্ষাক্ষেত্র হোক, কেন সেখানে যারা কাজ করছেন পড়ুয়া থেকে শুরু করে যারা ডাক্তার তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে না? আবার ধুন্ধুমার পরিস্থিতি সন্ধ্যে নামতে বিজেপির বিক্ষোভে কসবা থানার সামনে রণক্ষেত্রের পরিস্থিতি সরাসরি দেখছেন ছবি। আমরা দেখলাম কিছুক্ষণ আগে কিন্তু বিজেপি ল কলেজের যে ছাত্রী নিগৃহীতা হয়েছেন, যিনি ধর্ষণের শিকার হয়েছেন, গণধর্ষণের শিকার হয়েছেন, তারই প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে কিন্তু বিক্ষোভ কর্মসূচি চলাকালীন কিন্তু আমরা দেখলাম পুলিশের তরফে একেবারে জল দিয়ে কিন্তু আগুন নেবানোর চেষ্টা হয়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কর্মীরা বিজেপি যুব মোর্চার যারা কর্মী সমর্থক তাদেরকে কিন্তু এখান থেকে দূরে সরিয়ে দিচ্ছেন পুলিশের তরফে। কোনোভাবে কিন্তু এই ধরনের হিংসাত্মক কোনো প্রতিবাদ সেটা কিন্তু করতে দেওয়া হবে না। একেবারে প্রথমেই করা পদক্ষেপের পদে কলকাতা পুলিশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইন্দ্রনীল খাঁ সহ বিজেপি যুব মোর্চার যারা নেতৃত্ব তাদেরকে কিন্তু একটা গলির মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি চলছে এবং বিজেপির কিন্তু কর্মী সমর্থকদের সঙ্গে একেবারে হাতাহাতির পর্যায়ে পরিস্থিতি পৌঁছে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু খেলছে এবং পুলিশের তরফ থেকেও কিন্তু পাল্টা ঠালাঠালি চলছে এবং একাধিক জনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে পুলিশের তরফে, যারা এই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন সাউথ কলকাতা যে কলেজ ল কলেজ, সেই কলেজের যে গণধর্ষণের ঘটনা সেই ঘটনার প্রতিবাদ করে তারা এসেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে জল দিয়ে যখন সেই জ্বলন্ত টায়ার নেবানোর চেষ্টা করা হয়, বাধা দেওয়া হয়, সরকারি কাজে বাধা দেওয়া হয়, এরপরই কিন্তু আমরা দেখলাম যে একেবারে পুলিশের তরফ থেকে কড়া পদক্ষেপ, টেনে হিচড়ে বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকদের কিন্তু আটক করা হলো এবং তাদেরকে কিন্তু টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে কসবা থানার ভেতরে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কার্যত দু হাত পা ধরে কিন্তু একেবারে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদেরকে। ঠিক যেরকম পরিস্থিতি ঘন্টাখানেক আগে বিকেলে এসএফআই ডিওয়াইএফআই এর বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে হয়েছিল, একই রকম পরিস্থিতি এবার বিজেপির কর্মসূচিকে ঘিরে হচ্ছে। ঐশী মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। ঐশী, রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি, চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি কর্মীদের। একেবারে দেখতে পাচ্ছ যে রণক্ষেত্রের পরিস্থিতি, বিজেপি যুবক মোর্চার যারা কর্মীরা তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন এই কসবা থানার বাইরে, আর সেখানেই কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য রীতিমতো ফোর্স নিয়ে নামে এবং দেখতে পাচ্ছ এখন এই মুহূর্তে এই জায়গা খালি করার জন্য পুলিশ কিন্তু রীতিমতো তৎপর, বাহিনী নিয়ে কিন্তু এখান থেকে যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। এর আগেও আমরা দেখেছি যারা বিক্ষোভ প্রদর্শন করতে এসেছেন তাদেরকে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে বলা হয়েছিল, পরবর্তী সময় তাদেরকেও কিন্তু ছত্রভঙ্গ করার জন্য পুলিশ বল প্রয়োগ করে এবং এখনো কিন্তু সেই একই ছবি দেখা গেল এলাকা ফাঁকা করার জন্য এবং এই থানার সামনে যাতে কেউ বিক্ষোভ প্রদর্শন না করেন তার জন্য কিন্তু বিজেপির যুব মোর্চার যারা কর্মীরা ছিলেন তাদেরকে রীতিমতো চান্দোলা করে তুলে নিয়ে যাওয়া হলো, কয়েকজনকে আটক করা হলো এবং বেশিরভাগ জনকে এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য সরিয়ে দেওয়া হলো। কাঁদানে গ্যাসের সেলের সঙ্গে সঙ্গে বিভিন্ন জিনিস নিয়ে পুলিশ কিন্তু রীতিমতো হেলমেট পরে হাতে লাঠি নিয়ে একদম সশস্ত্র বাহিনী কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে এখানকার যে টিম রয়েছে, যে ফোর্স রয়েছে, র্যাপিড অ্যাকশন ফোর্স, এসএসডি, ইএসডি, অর্থাৎ বিভিন্ন ডিভিশন থেকে কিন্তু পুলিশ নিয়ে আসা হয়েছে। একেবারে ছবিতে দেখা যাচ্ছে যে একেবারে র্যাব থেকে শুরু করে এসএসডি বিভিন্ন পুলিশে এই মুহূর্তে থানা সংলগ্ন চত্বর ছয়লাভ হয়ে রয়েছে। আরেক প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছে। ময়ূক, তোমার ক্যামেরায় কি ধরা পড়ছে? দেখো শুভ্রজিৎ, আমি আমাদের ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহকে প্রথমে বলবো দেখানোর জন্য। দেখো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটাকে তোমায় দেখাই। কসবা ফের কিন্তু গলির মধ্যে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপি যুব মোর্চার এই রাস্তায় ঢুকে পড়েছে এবং তাদেরকে ঢুকে বিজেপি যুব মোর্চার নিয়ে এসে কিন্তু অ্যারেস্ট করছেন। অলরেডি 10 থেকে 12 জনকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে র্যাফের বাহিনী এবং কসবা থানার যারা পুলিশ অফিসার রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন এবং গিয়ে এখানে বেশ কিছু বিজেপির কর্মী তারা এই রাস্তার ভেতরে ঢুকে গেছেন, তাদেরকে এখান থেকে তারা কসবা থানা সংলগ্ন যে গলি রয়েছে সেই গলি দিয়ে ভেতরে প্রবেশ করে গেল এবং পুলিশের তরফে কিন্তু এখানে কাউকে এইরকম হিংসাত্মক কোনো প্রতিবাদ করতে দেওয়া হবে না, এই বার্তা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। কিন্তু
একেবারে পুলিশি তৎপরতার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেভাবে বিরোধী রাজনৈতিক দল একের পর এক তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেটা কখনো কলেজের গেটের সামনে হতে পারে, কখনো কসবা থানার সামনে হতে পারে। ঠিক যেভাবে এসএফআই ডিওয়াইএফআই এর এই বিক্ষোভ কর্মসূচি, যেভাবে এই যে কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজ, যেখানে এই একজন পড়ুয়াকে, প্রাক্তন পড়ুয়া, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি, বর্তমানে তৃণমূল কর্মী সহ আরো দুজন একেবারে গণধর্ষণ করেছে, তার প্রতিবাদ যখন দেখাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি, একের পর এক বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে, গ্রেফতার পাকড়াও পুলিশের তরফে চলছে। এটা বিজেপির কর্মসূচির ছবি দেখছেন। যে মুহূর্তে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে বিজেপি কসবা থানার সামনে, সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠে পুলিশ। ঠিক যেরকম ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে কসবা থানার সামনে ধুন্ধুমার পরিস্থিতি, একের পর এক পাকড়াও করছে পুলিশ। যখনই তারা এই যে ঘটনা ঘটেছে কলেজের মধ্যে, আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, তার প্রতিবাদে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিজেপি যখন রাস্তায় নামছে, পুলিশের তৎপরতার ছবি, একই ছবি কয়েক ঘন্টাকে দেখা গেছিল যখন এসএফআই ডিওয়াইএফআই তারা এই ঘটনার প্রতিবাদ তারা করেছিল। আমি তখন কি ছবি দেখা গেছিল একবার দেখাবো আপনাদের। ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে আমরা কসবা থানার সামনে রয়েছি। যে ছবি আমরা দেখাবো, এসএফআই ডিওয়াইএফআই এর তরফ থেকে যারা এখানে কর্মী সমর্থক এসেছিলেন, তারা মিছিল করে আসেন এবং মিছিল করে আসার পর তারা কসবা থানার গেটের সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের কাছে তারা জানতে চান যে কেন এই ধরনের ঘটনা ঘটলো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কসবা থানার সামনে সেখানে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়ে গেছে পুলিশের সঙ্গে এসএফআই ডিওয়াইএফআই কর্মীদের। এই মুহূর্তে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি কসবা থানার সামনে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কর্মীদেরকে উদ্দেশ্য করে যে পুলিশের দিকেও কিন্তু ঠান্ডা লাঠি মারা হচ্ছে, একই সঙ্গে পুলিশের দিক থেকেও কখনো খুশি কখনো লাঠি উঠিয়ে পৌঁছানো হচ্ছে। একদিকে যেমন অভয়া মঞ্চ, অন্যদিকে এসএফআই ডিওয়াইএফআই তারা কসবা থানার সামনে পুলিশের সঙ্গে র্যাফের সঙ্গে ধস্তাধস্তি। এখন প্রশ্ন হচ্ছে, এই মনোজিৎ মিশ্রদের এত প্রভাব প্রতিপত্তি কিভাবে হয়? শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে কি এতটা প্রভাব, এতটা দাপট থাকে তাদের? আমি অনির্বাণের কাছে আসবো। যে মর্নিং কলেজ 9টা থেকে 2টো পর্যন্ত খোলা থাকে, সন্ধে নামার সঙ্গে সঙ্গে 3 ঘন্টারও বেশি সময় ধরে প্রায় 11টা পর্যন্ত এই পড়ুয়ার ওপরে অমানবিক নির্যাতন, পাশবিক অত্যাচার চালানো হচ্ছে। শুধু তাই নয়, অভিযোগপত্রে যা লিখছেন এই নির্যাতিতা তরুণী, তাতে তার মা বাবাকে গ্রেফতারের হুঁশিয়ারি, তার বয়ফ্রেন্ডকে প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন। এই মনোজিৎ মিশ্র নাকি বকলমে কার্যত ইউনিটের সর্বেসর্বা ছিল, কলেজটা কার্যত সেই পরিচালনা করতো। এতটা দাপট অনির্বাণ এই মনোজিৎদের। কতগুলো মনোজিৎ এখন কলেজে কলেজে আছে আমরা জানি না, কিন্তু হলো কিভাবে? যেটাই হয়ে থাক অত্যন্ত নিন্দনীয় ঘটনা, নেই কোনো সন্দেহ নেই। তার রাজনৈতিক যোগ সেটা তৃণমূলের তরফ থেকে অস্বীকার করেননি, কিন্তু এটাও ঠিক
যে সদাতৎপর সংবাদ মাধ্যম ঘটনার খবর পাওয়ার আগেই পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে বা বাকিদেরও গ্রেপ্তার করেছে। এক্ষেত্রে তার এই তথাকথিত রাজনৈতিক প্রভাবের কারণে তিনি বিন্দুমাত্র কোনো রকম লিনিয়েন্স পেয়েছেন পুলিশের কাছ থেকে, ব্যাপারটা এরকম নয়, হওয়া উচিত নয়। এবং এখানে ডিফেন্স ইত্যাদির কোনো প্রসঙ্গই নেই। এবং আমার আরও খারাপ লাগছে, বলা ভালো, আমার লজ্জা লাগছে যে আমি বলছি জিবি নাকি সুপারিশ করেছিল, আমি জানি না জিবি সুপারিশ করে, এটা ভাইস প্রিন্সিপাল বলছেন জিবির সুপারিশে এই মনোজিৎ নাকি অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পেয়েছে। মূল প্রশ্ন হচ্ছে যাকে চাকরি জিবি সুপারিশ করেছে, এই সুপারিশটা কি ওপরতলা থেকে নির্দেশ এসেছিল কিনা? তিনি আবার আইনজীবী, তিনি এমন শিক্ষা দিচ্ছেন যে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। আমি বলছি এইগুলো কি সব জেনে শুনে করা হয়েছে? বলছি এটা তো আমার কাছে ব্যক্তিগতভাবে আরো লজ্জার বিষয় যে আমার পেশার লোক, এবং মানে আরজিকর থেকে কোনো শিক্ষা নেয়নি দল। এখানে আরজিকরের সঙ্গে দলের কি সম্পর্ক? আরে সম্পর্ক নেই মানে আরজিকরের ঘটনা যেখানে একজন পড়ুয়া, ডাক্তারি পড়ুয়া নিরাপত্তা যে রাজ্য সরকার সুনিশ্চিত করতে পারে না, একটা শিক্ষা ক্ষেত্রে একজন পড়ুয়া নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে না, প্রশ্ন উঠবে না? ক্যাম্পাসের মধ্যে প্রথম কথা পুলিশ সারাক্ষণ পোস্টেড থাকে এরকম কোনো ক্যাম্পাস হয় না, এক। দ্বিতীয় কথা, এক্ষেত্রে পুলিশ কোনো রকম তার তৃণমূল যোগ, এই যোগ, সেই যোগ, প্রভাবশালী যাই বলুন না কেন, তার জন্য তাকে কোনো রকম রেয়াত করেনি। আপনারা খবর পাওয়ার আগেই প্রত্যেকে গ্রেপ্তার করে নিয়েছে। এখানে যদি প্রশাসনের তরফ থেকে একে কোনো রকম ফ্রি হ্যান্ড দেওয়া হতো, কোনো রকম উইন্ডো দেওয়া হতো যে ভাই তুমি পালিয়ে যাও, এই করো সেই করো, তাহলে আপনি নিশ্চিতভাবে সমালোচনা করতেন। তারপরেও বলছি এই ঘটনায়, আমি তারপরেও বলছি এই ঘটনায় 100 বার প্রতিবাদ হওয়ারই কথা। এরা সমাজের ক্যান্সার, এদের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ যাই বলুন, আমার তাতে কোনো দ্বিমত নেই। একটাই কথা বলতে চাই, প্রশাসন কোনো রকম ঢিলেমি দেখায়নি, প্রভাবের কারণে, তথাকথিত প্রভাবের কারণে তাকে কোনো রকম লিওয়ে দেয়নি, দেওয়া উচিত নয়। প্রশ্ন হচ্ছে এইটা আজকে সামনে আসার পর, সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হওয়ার পর কি ক্যান্সার বলে মনে করা হচ্ছে? তার আগে তো রীতিমতন বহাল তবিয়তে তাদের রাখা হতো। কিন্তু আমি উল্টো পাঠ থেকে রাজস্বীর কাছে আসবো যে প্রশাসনের তৎপরতা, শুধুমাত্র অনির্বাণ বন্দ্যোপাধ্যায় কথা বলছেন শুধু নয়, আজকে তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হচ্ছে যে সঙ্গে সঙ্গে অ্যাকশন পুলিশ নিয়েছে, 12 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। তোমরা যেটা করছো সেটা রাজনীতির জন্য করছো, শশী পাজার ভাষায় কোট আনকোট বাদরামি করছো তোমরা। এই যে মনোজ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের নেতা, 2019 সালে মনোজ কুমার পান্ডে তার একটি অভিযোগ ছিল, সেই অভিযোগ পত্রটি এই মুহূর্তে আমার কাছে আছে। 2024 সালে আশিক ইকবাল, এই সাউথ ক্যালকাটা ল কলেজের ছেলে, তার এই একই মারধর এবং বেধড়ক মারধর, একাধিক অভিযোগ এফআইআর এই ভদ্রলোকের এগেনস্টে করা হয়েছে। তার এফআইআরের কপি আছে, আমি দেখিয়েছি তোমাকে। এই সমস্ত অভিযোগগুলোর আলটিমেটটা কি হলো? আজকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। এবং যে কথাটা অরিন্দম দা যে ভয়টা পাচ্ছেন, এই যে চন্দ্রিমা ভট্টাচার্য আইনমন্ত্রীর সঙ্গে ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কাজরি বন্দ্যোপাধ্যায়, মানে বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে একটা খুব ভালো সুন্দর ঘনিষ্ঠ, এর জন্য কি ওই যে এগুলোকে গায়েব করে দিয়ে, তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে আবার এ ধরনের একটা ঘটনা ঘটবে? দ্বিতীয় কথা, এই মনোজিৎ মিশ্র হচ্ছে তৃণাঙ্কুরের খুব কাছের এবং সার্থকের খুব কাছের, তৃণমূল যুব কংগ্রেসের যে নেতা দক্ষিণ কলকাতা। তৃণাঙ্কুর আজকে দীর্ঘদিন যখন সভাপতি আছে, তৃণাঙ্কুরের এই টিমগুলোর বিরুদ্ধে একের পর এক অভিযোগ দিনের পর দিন এখানে নিয়ে আলোচনা হয়েছে, কি নজরুল মঞ্চের কি অন্য জায়গার। কিন্তু তৃণাঙ্কুরের এগেনস্টে কোনো রকম অ্যাকশন এখনো অবধি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তার এগেনস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেননি। যখন কোভিড চলেছে তখন সেই সময় ব্লিচিংয়ের বরাত কে পেয়েছিল? মমতা ব্যানার্জির বাড়ির সামনে যে কালীঘাট ব্রিজ, ওই কালীঘাট ব্রিজে অ্যাক্সিডেন্ট করে সিভিয়ারলি ইনজিওর করে একজনকে পুলিশের কাছ থেকে, এই মনোজিৎ মিশ্রর বাবা যে কালীঘাট পুরোহিত অ্যাসোসিয়েশনের বোধহয় সভাপতি নাকি একটা বানানো হয়েছে, যেটা অভিষেক ওকে বানিয়েছে, তাকে ছাড়িয়ে নিয়ে আসে পুলিশের কাছ থেকে। একাধিক ঘটনা আছে যে প্রশাসনের কাছ থেকে। তার মানে রাজশ্রী, তুমি যেটা বলছো এই মনোজিৎ মিশ্র হচ্ছেন হ্যাবিচুয়াল অফেন্ডার, এর মধ্যে থেকে কোনো রকম নেই। আমি এক লাইন শুধু বলে দিই, এই সাউথ ক্যালকাটা ল কলেজ কিন্তু অত্যন্ত পুরনো একটা সম্ভ্রমযুক্ত একটা সংস্থা, যেখান থেকে কলকাতা হাইকোর্টের একাধিক জজ ব্যারিস্টাররা বেরিয়েছেন। এবং এখনো বাকিরা বলার সুযোগ পাইনি, আমি অবশ্যই তোমার কাছে আসবো। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে সৈকত, এইটা তুমি প্রথমবার দেখবে না যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা যারা প্রাক্তন পড়ুয়া কলেজে এসে এরকম দাদাগিরি করছে? ঠিক একই রকম
তুমি দেখেছো যে একেবারে যোগেশ চন্দ্র চৌধুরী ক্ষেত্রে যার জন্য সেটা কোর্ট পর্যন্ত গেল, পুলিশি প্রহরায় সরস্বতী পুজোর নির্দেশ দিতে হয়েছিল, টাইম এনে গেলে এই ছবিগুলো দেখা যাচ্ছে। আমি বলছি নৃশংস ঘটনা, ভয়াবহ ঘটনা, কিন্তু এই ঘটনা ঘটাবার সাহস পাচ্ছে কারা? তৃণমূল ছাত্র পরিষদ। আসলে যারা সংঘবদ্ধ ধর্ষণের স্লোগান দিয়ে ছাত্র রাজনীতির কলেজ গেটে তোলার মধ্য দিয়ে চুরি দুর্নীতিতে হাত পাকায়, তারা আজকে সাহস পেয়েছে আরজি করে ঘটনার পর, যখন মুখ্যমন্ত্রী অভিযুক্তদের আড়াল করবার চেষ্টা করেছেন। তারা সাহস পেয়েছে যখন অনুব্রত মণ্ডলরা মা বোনদের গালিগালাজ, থ্রেট কালচার, রেপের হুমকি দেওয়ার পর বাইরে ঘুরে বেড়াতে পারে। তারা শিক্ষা পাচ্ছে তৃণমূলের বড়দের কাছ থেকে, আর সেই প্রশ্রয় পাচ্ছে বলেই ঠিক যেমন শান্তনু কুন্তলা অভিষেকের কাছাকাছি পৌঁছতে পারে, এই মনোজিৎ অভিষেকের কাছাকাছি ঘুরে বেড়াতে পারত। দক্ষিণ কলকাতায় আইন পুলিশ প্রশাসন সুব্রতা পরে হবে, আগে কৈফিয়ত দিক রাজ্যের শিক্ষামন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওই গভর্নিং বডির চেয়ারম্যানের নাম অশোক দেব, ওখানকার ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি। আমরা বলতাম স্থায়ী উপাচার্য, স্থায়ী প্রিন্সিপাল কেন নিয়োগ হয় না? আজকে বুঝতে পারছি আসলে কেন স্থায়ী প্রিন্সিপাল নিয়োগ হয় না। ভাইস প্রিন্সিপালের হাজব্যান্ড তৃণমূল অধ্যাপক সংগঠনের নেতা শেখর চ্যাটার্জি, তিনিও গভর্নিং বডির মেম্বার। এবং এই যে অস্থায়িতার কর্মচারী নিয়োগ, আপনার মনে থাকার কথা আরজি করেও সিভিক ভলেন্টিয়ারকে বেআইনিভাবে পুলিশ কমিটি, ওয়েলফেয়ার কমিটিতে ঢোকানো হয়েছিল। তার মানে একটা নেক্সাস, একটা পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ইউনিয়ন রুমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে ইউনিয়ন রুমে মদের আসর বসেছিল। তাকে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের পুরস্কার দিয়েছে তৃণমূল ছাত্র সংগঠন। তৃণমূল করা মানে যা খুশি তো কাজ করা যায়। আরজি কর থেকে উৎসাহ পেয়েছে এরা যে আইন কলেজের ভেতরে মেয়েটিকে জিএস বানানোর টোপ দেওয়া হয়েছে গোটা রাজ্য জুড়ে। প্রধান বানিয়ে দেবো, টিকিট দিয়ে দেবো, টাকা দাও, আমার সঙ্গে বিছানা সঙ্গী হও। নারায়ণগড়ে তৃণমূলের পার্টি অফিসে মহিলা ধর্ষিতা হয়েছেন। গোটা রাজ্য জুড়ে আমি তোমাকে বলছি কোটি কোটি টাকার যে মধু ভান্ডার ইউনিয়ন রুম, 8 বছর ইলেকশন হয়নি। কারণ ইলেকশন হলেই মেডিকেল কলেজে যেমন তৃণমূল ছাত্র পরিষদ নমিনেশন দিতে পারেনি, যাদবপুর প্রেসিডেন্সিতে যেমন জিততে পারে না, তেমন গোটা রাজ্যে যেখানেই গণতান্ত্রিকভাবে ভোট হবে এরা জিততে পারবে না। প্রায় 8 বছর, আমি একটা জায়গায় একমত, প্রায় 8 বছর ধরে বিভিন্ন কলেজে কলেজে এই স্টুডেন্ট ইলেকশনগুলো হচ্ছে না। দ্রুত জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। প্রথমে বলবো মেয়েটা যে খুন হয়ে যায়নি এই তো অনেক বড় কথা, মেয়েটার মা বাবার সৌভাগ্য। আরজি করে তো মেয়েটা খুন হয়ে গিয়েছিল ওই রাত্রিবেলাতে, এখানেও মেয়েটাকে রাত্রিবেলায় এনে তাকে রাত্রিবেলা ডেকে এনে তাকে রেপ করা হয়। আর কোন পুলিশ আজকে অভিযোগ পাওয়ার পর কেস চালু করে দয়া করেছে আমি জানি না। প্রথম কথা, কসবা পুলিশ স্টেশন কেস চালু করেছে তো ভয়ের ব্যাপার, কারণ কসবা পুলিশ স্টেশন মস্তিষ্ক দিয়ে তদন্ত করে না, হাত দিয়ে রিপোর্ট লেখে না, পা দিয়ে লাথি মারে শিক্ষককে। এই হচ্ছে সেই পুলিশ। তারা তদন্ত করবে, কতটা তদন্ত করবে, কতটা নিরপেক্ষ হবে? এই তো দেখছি পুলিশের ক্যারেক্টার, যারা অপরাধ আটকাতে পারে না, কিন্তু এই নিরীহ নিরস্ত্রভাবে যখন একটা আন্দোলন, যখন একটা বিক্ষোভ সমাবেশ পালন করা হয়, তখন তাদের টেনে হিঁচড়ে নিয়ে যায়। একজন মহিলার পেছনে দেখলাম 5 জন পুলিশ তাকে মারতে মারতে নিয়ে যাচ্ছে। এগুলির দরকার আছে? তার আগে কসবা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই কলেজ, সেখানে কি হচ্ছে কসবা পুলিশে জানার কথা নয়। কসবা পুলিশ আজ অব্দি কোন অভিযোগ দায়ের করেছে? কিন্তু আমার ধারণা অভিযোগ করেনি। আর ল কলেজে সত্যি সত্যি, ল কলেজ কেন, যে কোনো কলেজে ইউনিয়নই তো সর্বেসর্বা। একটু আগে সৈকত তুমি বলছিলে যে নেতা নেত্রীদের ছবির সামনে খালি গায়ে মদের বোতল নিয়ে নাচানাচির ছবি আমরা বহু বছর ধরে ফেসবুকে দেখে আসছি। কি করা হয়েছে আজকে? যে অভিযোগ দায়ের করেছে মেয়েটিকে স্যালুট জানাতে হবে। এবং দ্বিতীয় কথা, মেয়েটিকে প্রোটেকশন দিতে হবে সব রকম ভাবে। আমি বলছি কলেজ কর্তৃপক্ষ জানেই না কি হয়েছে, ভাইস প্রিন্সিপাল এসে বলছেন আমি সংবাদ মাধ্যমে দেখে খবর শুনলাম, আমি জানতাম না। আমি আর বলছি না, কারণ কলেজ কর্তৃপক্ষ রাত্রিবেলায় গার্ডের ঘরে এই রকম ঘটনা ঘটছে সেটা না জেনে থাকলে আমাদের দুর্ভাগ্য যে এখান থেকে আইনজীবীরা সব বেরোচ্ছে। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। আমি একেবারে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে আসতে চাইছি। আমি বলছি এই আরজি কর মেডিকেল কলেজে একজন ডাক্তারি পড়ুয়া, তিনি গণধর্ষণ করা হয় বলে অভিযোগ, তারপর তাকে খুন হয়ে যেতে হয়। এই রকম একটা কলেজে, আইন কলেজের ভেতরে গ্যাংরেপ হয়ে যাচ্ছে, 3 ঘন্টা ধরে কেউ টের পর্যন্ত পাচ্ছে না। আপনি বলুন রবীন্দ্রনাথ বাবু, এরপর কোন মা বাবা তার সন্তানকে ডাক্তার করার জন্য মেডিকেল কলেজে, এই রাজ্যের কোনো মেডিকেল কলেজে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারবে, বা কলেজে পড়ানোর জন্য নিশ্চিন্তে বাড়িতে বসে থাকতে পারবে? কোন মা বাবা এই ভরসাটা পাবে? ওই ডাক্তারি পড়া মানে যেটা বেরোলেই না ডাক্তারি পড়া মেয়েটিকে তার বন্ধুরা যেভাবে স্ক্যাপল দিয়ে, যেটা এসে এখানে বলে গেছিলেন উপেনবাবু এখানে অথবা কোনো ইউটিউবে বলেছিলেন যে স্ক্যাপল দিয়ে যেমন করে তারা জেনে বুঝে কোথায় মারলে তাদের কোনো বিরুদ্ধে কিছু হবে না, সেগুলো পোস্টমর্টেমে ধরা পড়বে না, সেইগুলো
করবার চেষ্টা করেছিল। এ তো আইন পড়তে গেছে, সে আইনটাকে কিভাবে সুন্দরভাবে ভাঙা যায় সেটা দেখবার জন্য, এবং তার পিছনে পুলিশ প্রশাসন সাংঘাতিকভাবে আছে। কিভাবে দেখুন পুলিশ প্রশাসনের কথা বলছে, অনির্বাণ বলছেন, আরে MJP এফআইআর করার পর তার নাম বলছে পুলিশ MJP, 26টা অ্যালফাবেট দিয়ে তাদের নাম বলছে। তাদের নামটা একটা দুষ্কৃতির নাম, পুলিশ মুখে আনতে পারছে না। আর সেই পুলিশকে আমরা বিশ্বাস করব তারা ওই গিয়ে নিয়ে গিয়ে তারা তদন্ত করে তাদের আসল ইয়েকে ধরবে। আসল ব্যাপার হচ্ছে এখন এই যে ঢুকছে এটাই সবচেয়ে ভয়ের ব্যাপার, কারণ এবার গিয়ে লোপাট করবে, ওখানে কিছুই হয়নি। এরপরে কদিন বাদে দেখবেন এই প্রমাণ না হয়ে যায় যে আসল গোটা ব্যাপারটা গল্পটা অন্য, ওখানে অন্য কেউ, ওর যে মুখ্যমন্ত্রী বলেননি হাসখালিতে অন্তঃসত্ত্বা ছিল, ওটা তো প্রেমের গল্প, সেই রকম কোন একটা প্রেমের গল্পে নিয়ে না গিয়ে দাঁড়ায়, গোটা ব্যাপারটাই মেয়েটার গালে না চলে যায়। এবং সেই ব্যাপারটার জন্যই আমাদের ভয়, মেয়েটা তার চরিত্রের বদনাম না শুনতে হয় এবং তার কোনো জাস্টিফিকেশন, অর্থাৎ তার জাস্টিস। ফরেনসিক বিশেষজ্ঞ তারা পৌঁছেছেন, তারা নমুনা সংগ্রহ করবেন। আমি কিন্তু মনে প্রাণে চাইবো যে আশঙ্কার কথা রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন সেটা যেন মিথ্যে প্রমাণিত হয়, ওই নির্যাতিতা যেন সুবিচারটা পায়। কতটা নির্দয় এবং অত্যাচারী এই যে মনোজিৎ মিশ্র এবং বাকিরা ছিল তার সম্পূর্ণ উল্লেখ রয়েছে তার নির্যাতিতা, তার যে বয়ান। সেখানে আমি অরিন্দমদার কাছে আসবো, সেখানে একটা জায়গায় উল্লেখ করা হচ্ছে যে এই অত্যাচারের সময় তার একটা সময় প্যানিক অ্যাটাক হয়। বারে বারে তিনি বলেন যে আমাকে রুবি হাসপাতালে নিয়ে চলুন, সেটা তো করা হয়নি, উল্টে আরও অত্যাচার চালানো হয়েছে। তখন একটা ইনহেলার নিয়ে আসা হয়, ইনহেলার দেওয়ার পর যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তারপর সেখান থেকে তাকে গার্ডরুমে নিয়ে গিয়ে এই গ্যাংরেপ করা হয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে গিয়ে যেহেতু ভিকটিম আজকে জীবিত, দিস ইজ দ্য হাই স্কোপ কনভিকশন দেওয়ানোর জন্য। কেন বলছি, এই যে আজকে রাজনৈতিক নেতারা বলছে না যে কারোর সাথে কারো যোগাযোগ নেই, শুধু সিডিআর মোবাইল এবং এই যে ভিডিওটা তুলেছে, এই ভিডিও সিডিআর কল ডিটেলস রেকর্ড থেকে অ্যান্ড মেইন হচ্ছে গিয়ে টাওয়ার লোকেশন। এই টাওয়ার লোকেশন থেকে যদি আজকে তদন্তটা ঠিকমতো করতে পারে এবং পুলিশের যদি এতটুকু আদর্শবোধ থেকে থাকে, তাদের যদি সদিচ্ছা থেকে থাকে, তাহলে কিন্তু কনভিকশন মাস্ট। এটা কিন্তু আজকে আরজি করে যেভাবে নাকি ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স এবং ফলস ইনফরমেশন দিয়েছিল, এখানে কিন্তু স্কোপ নেই। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ক্যালকাটা পুলিশের যে ভাবমূর্তি আজকে জলাঞ্জলি চলে গেছে, দিস ইজ দ্য হাই স্কোপ। আজকে কিন্তু সেটাকে গিয়ার আপ করে একটা অন্তপক্ষে জ্বলন্ত একটা দৃষ্টান্ত দেখান যে ল কলেজে পড়তে গেলেও আজকে তাদেরকে যেভাবে নাকি ধর্ষিতা হতে হচ্ছে, সাধারণ মানুষের তাহলে নিরাপত্তাটা কোন জায়গায় পৌঁছাবে। আমি জয়ন্তদার কাছে আসছি, আমি এইখানে অভিযোগপত্রের আরেকটা জায়গা দেখছি চমকে দেওয়ার মতন, মানে শিউরে ওঠার মতন। সেখানে বলা হচ্ছে যে বলছিলেন না যে জীবিত আছেন, এইটা সৌভাগ্যের বিষয়। একটা জায়গায় অভিযোগকারিনী বলছেন যে যখন আমি বাধা দিতে যাই, যখন আমার উপর অত্যাচারটা হচ্ছে, আমি মাথায় চোট পাই, তখন হকি স্টিক দিয়ে আমাকে মারধর করা হয়, মৃতদেহের মতন আমি পড়েছিলাম সেখানে। নৃশংস ব্যাপার আমি ভাবতে পারি, কারণ আমি কামদুনিতে এই দেখেছি, পার্কস্ট্রিট কাণ্ডে এই দেখেছি, যখন অত্যাচারে বাধা দেওয়া হচ্ছে, তাদের মারা হচ্ছে। হালের আরজি করে এই দেখেছি, একেবারে দুঃখের কথা তামান্না অবধি, অর্থাৎ মেয়েরা পড়াশুনো করবে না, মেয়েরা কলেজে আসবে না, বাড়ি থেকে বেরোবে না, এলে তোমরা আমাদের ভোগ্যবস্তু হয়ে থাকবে এবং ভোগ্যবস্তু হওয়াতে যদি বাধা দাও তাহলে মার খাবে। সেই জন্যই আমি বললাম যে মেয়েটি বেঁচে আছে, এটা অনেক বড় কথা, ওর মা বাবার সৌভাগ্য। আর একটা কথা বলা প্রয়োজন, উনি বলছেন সিডিআর, আমি সিডিআরে যাব না, আমি মেয়েটির বয়ান, আজকে এফআইআর দেখালে, এবার 164 স্টেটমেন্ট এবং মেডিকেল রিপোর্ট যথেষ্ট। কমসে কম 20 বছর, ম্যাক্সিমাম সাজা হতে পারে, যাবজ্জীবন অবধি কারাদণ্ড হতে পারে এই সাজার ক্ষেত্রে, অর্থাৎ সাজা যথেষ্ট আছে। পুলিশকেও এখানে খুব কৃতিত্ব জাহির করা যায়। যদি পুলিশ একেবারে রুল বুক মেনে তদন্তটা করে, তো এইটা কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। তার কারণ পুলিশের তদন্ত নিয়ে আরজি করার সময় গুচ্ছ প্রশ্ন উঠেছিল, দ্রুত বারবার প্রশ্ন উঠেছে। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য তো সিবিআইকে 10 মাস সময় দেওয়া হয়েছে, এখনো অবধি কটা প্রশ্নের উত্তর দিয়েছে, চার্জশিট কোথায় গেল? দেখুন, আরজিকর টেনে আপনারা আনতেই পারেন, কিন্তু সেখানে পুলিশ 24 ঘন্টার মধ্যে যাকে গ্রেপ্তার করেছিল, আদালত অবধি কনভিকশন তারই হয়েছে। তারপর কি হয়েছে? গণধর্ষণের তত্ত্ব, 100-150 গ্রাম বীর্যের তত্ত্ব, সবই তো এরা ছড়িয়েছিলেন। এখানে যারা বসে আছেন এটাই ছড়িয়েছিলেন। সেখান থেকে 1 সেকেন্ড দাঁড়ান, সেইখান থেকে যখন আদালতে একটা শুনানি চলেছে,
টিভির বাইরে গিয়ে সেই গলাবাজিটা আদালতে গিয়ে কজন করতে ওই পেরেছে? কারণেই তো আমরা এই টিভিতে বলছে সিবিআই, তবু মানুষ সিবিআই চায়। আপনারাই তামান্নার ক্ষেত্রেও সিবিআই চায়। তামান্নার আমি শুধু এইখানে একবার অনির্বাণকে স্মরণ করিয়ে দেব, কোর্টে গিয়ে সিবিআই এর আইনজীবীর বক্তব্য ছিল দ্য প্লেস অফ অকারেন্স হ্যাজ বিন অল্টার্ড আরজি করের ক্ষেত্রে, বলে সেই আশঙ্কা এক্ষেত্রে রয়েছে কিনা এই প্রশ্ন অনেকে তুলছেন। দ্রুত রাজশ্রী লাহিড়ী। প্রথম কথা হচ্ছে তামান্নার ঘটনাতেও তামান্নার বাবা মা কিন্তু Yes, সিবিআই CBI চেয়েছে। দ্বিতীয় কথা, সব থেকে বড় কথা হচ্ছে কলেজে কলেজে এই যে ড্রাগস, টাকা তোলা, পরীক্ষায় ফেল করিয়ে দেব এই ভয় দেখানো, পরীক্ষায় পাশ করিয়ে দেব, বেশি নম্বরের ব্যবস্থা করিয়ে দেব, তার বিনিময়ে টাকা, দিনের পর দিন এই অভিযোগটা উঠেছে। এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যর ওপর অভিযোগ লেগেছে, তার যে সিন্ডিকেট বিভিন্ন কলেজে ভর্তির নাম করে টাকা তুলছে, এই খবর কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছচ্ছে না? কেন এই সভাপতিকে রাখা হচ্ছে, কেন একে পোষা হচ্ছে? কি টাকা তুলে দেয়? মুখ্যমন্ত্রী অপরাজিতা বিল এনেছিলেন, বিল আলটিমেটলি এখনো হয়নি অ্যাক্ট, কিন্তু বিল এনেছেন যেখানে ধর্ষকের মৃত্যুদণ্ডের সাজা উনি দিয়েছেন, মানে দিতে চেয়েছেন। সেটা BNS তো- এ আছে। তো সেই ওই সাজা বিলটা হয় না, করুন, বিলটাতেই ভুল সেই আছে। করুন। সেই যারা ভুল এইরকম ভাবে নয়, নৃশংস বিলটায় ভুল অত্যাচার করে আছে। তাদেরকে খুন করুন, তাদেরকে সমাজে বাঁচার অধিকার নেই। আপনি যে আইন আইনের মধ্যে যার সাজার সংস্থান রয়েছে সেই পথে হাঁটা উচিত, আইনের ঊর্ধ্বে তো কিছু নয়। হ্যাঁ, অনির্বাণ কিছু বলতে চাইছে, দ্রুত দ্রুত। আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। অনির্বাণ, আরে ভাই বলতে দাও না আমাকে। অনির্বাণ। রাজশ্রীর কথার উত্তর একটাই কথা বলি, যে ছাত্র সংসদ ইত্যাদি নিয়ে যে অভিযোগের কথা কোটান কোটো বললো, দুর্নীতির কথা, ঠিক কিছু বছর আগে পর্যন্ত এর আগেও একজন সভাপতি ছিলেন টিএমসিপি, তিনি এখন ওদের দলে রয়েছে, আমি নাম বলছি। বিজেপি এই কারণে একই কথা, এই একই কথা বিজেপির নেতারা তখন তার নামে বলতো, এখন তার দলে এখন তার দলে সম্ভব। অর্থাৎ বিজেপির কাছে এই বিষয়ে অভিযোগ করবার কোনো নৈতিক গ্রাউন্ড নেই। নির্বাচনে যাচ্ছ না কেন? তোমাদের ভয়টা কোথায় হচ্ছে? কোন কলেজে আমি বলছি একলেন রাজশ্রী, আমি বলছি ছাত্র ইউনিয়ন, বাংলার ছাত্র আন্দোলনের গৌরব হচ্ছে গুরুদাস দাশগুপ্ত, নন্দগোপাল ভট্টাচার্য, বিমান বসু, প্রিয়রঞ্জন দাসমুন্সি, সুব্রত মুখার্জি, এমনকি শ্রমিকদা পর্যন্ত। আজকে এই যে ছাত্র ইউনিয়ন ছাত্র আন্দোলনকে কালিমালিপ্ত করছে, এই তৃণমূলের যারা ধর্ষকদের দলে পরিণত করেছে, চোরদের দলে পরিণত করেছে, এটা বাংলার পরিচয় হতে পারে না। দলমত নির্বিশেষে এই ক্রিমিনালদের তৈরি করা যে অর্গানাইজেশন, এটাকে বাংলা থেকে ছুঁড়ে ফেলতে না পারলে বাংলা বাঁচবে না, কলেজ বাঁচবে না, এই রাজ্যের সংস্কৃতি বাঁচবে। দেখুন, মূল প্রশ্নটা হচ্ছে প্রায় 8 বছর ধরে বিভিন্ন কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, এই নির্বাচনটা কবে হবে এই প্রশ্ন কিন্তু বিভিন্ন জায়গা থেকে তোলা হচ্ছে। 3 জনকে নিজেদের হেফাজতে পুলিশ পেয়েছে, এইবার জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে এবং ফরেনসিক এক্সপার্টরা যা যা নমুনা সংগ্রহ করেছেন তার মধ্যে দিয়ে কিভাবে গোটা বিষয় কি ঘটেছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের সংস্থানে সর্বোচ্চ যা শাস্তি রয়েছে সেই শাস্তি সুনিশ্চিত করতে পারবে কিনা পুলিশ, এইটা হচ্ছে সবথেকে বড় দেখার বিষয়। আমাদের টানা নজর থাকবে সেদিকে।